আজকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আসছিলাম, আসার পরে পুলিশ আমাদেরকে টিয়ার সেল, ককটেল এবং পুলিশ লাঠিচার্জ করছে এবং আমাদের যে আজকের আন্দোলন কমিটির যে সদস্য সচিব আলামিন ভাই তাকে বেপরক মারধর করছে। সে মুহূর্ত অবস্থা আছে, আমার আরো 3-4 বার হাসপাতালে ভর্তি আছে এবং তাদের পুলিশ বাহিনীর অত্যাচারে আমরা নিপীড়িত নির্যাতিত হয়ে গেছে। আজকে আমাদের ন্যায্য অধিকার চাই থেকে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা অভিমুখে ডাকছিলাম, সেখানে পুলিশ তো আমাদের পুলিশের অনুমতি দিচ্ছে। আজকে ইফতারিয়ে মাদ্রাসার হুজুরদের উপরে, শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। এটা একটা ভয়ঙ্কর হামলায় বলা যায় যে আমাদের মাদ্রাসার শিক্ষক তাদেরকে পুলিশ মোটা লাঠি দিয়ে পিটাচ্ছে, বিষয়টা আমি বর্তমান সরকার অথবা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন, যারা দেশের জন্য সিদ্ধান্ত নেন, তাদের কাছে একটা প্রশ্ন রাখবো যে আমাদের মাদ্রাসার শিক্ষার উপরে সবার এত অবহেলা কেন? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাথে সরকারের পক্ষ থেকে অমানবিক আচরণ করা হচ্ছে। শুধু ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে নয়, এটা 40 বছর যাবৎ একই ঘটনা ঘটছে। যুগে যুগে মাঝে মাঝে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে নামে। আওয়ামী লীগ তাদের উপর অনেকবার হামলা করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ যেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত, ডক্টর ইউনূস সরকারের পুলিশ ন্যাক্কারজনকভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর ঘৃণ্য হামলা করেছে। জলকামান এবং লাঠিচার্জ সব ধরনের নৃশংসতা তারা দেখিয়েছে। মুসলমান শুনে রাখবেন, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দারিদ্র্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, বাংলাদেশ ওলামায়ে কেরাম যেমনিভাবে ৭১ স্বাধীন করেছে, রক্ত দিয়েছে, ৫ই আগস্ট স্বাধীন করে আবারও দেখিয়ে দিয়েছে মুসলমান এখনো আছে, মুসলমানদের ইমানি শক্তি এখনো আছে। যারা ইমানি কণ্ঠে এখনো বলবে বাংলাদেশের বিরুদ্ধে, যারা ষড়যন্ত্র করবে, যারা কোরআনের কাহিনী লঙ্ঘন করবে, কোরআনের রাজ যারা প্রতিষ্ঠা করতে দেবে না, তারা যত চেষ্টা করুক মুসলমান কখনো থেমে থাকবে না। ঠিক না বেটে? তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে দীর্ঘদিন যাবত তিনি দূরে অবস্থান করছেন। তবে অনলাইনে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাদের বিভিন্ন সফরের মাধ্যমে তিনি রাজনীতিকে যতটুকু দূর থেকে চাঙা রাখার দরকার রাখছেন। গেল 6 মাস হয়ে গেছে, আমরা ভাবছিলাম বা আমরা শুনছিলামও, ঘোষণাও আসছিল বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী সরকার পতনের ঠিক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ব্যাক করছে, কিন্তু তিনি এখনো দেশে ব্যাক করেননি। হয়তো তিনি এটা ভাবছেন বা বিএনপি নেতারা ভাবছে যে তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন। এত আওয়ামী লীগ নাই, তাহলে ভয়টা কোথায়? একটা ভয় তো কাজ করছে, যার কারণে তিনি এখনো দেশে যাচ্ছেন না। সর্ব জায়গায় আপনারা পাবেন আলতাফ হোসেন চৌধুরী সাহেবের নাম। তাহলে আলতাফ হোসেন চৌধুরী কি কোন দল করে? আলতাফ হোসেন চৌধুরী সাহেব বিএনপি, আলতাফ হোসেন চৌধুরী সাহেব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল। সেই ব্যক্তি উপস্থিত, পাশে আরেকজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব, জামাত ইসলামের নেতা, মাঝখানে ছিলেন আজহারী সাহেব। সৌন্দর্যের একটি সুন্দরতম নমুনা পটুয়াখালী গতকালকে প্রমাণ করে দিয়েছে যে মাহফিলগুলোতে উদারতা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকা এবং তারা আসবে, তাতে কোনো বাধা নেই, সম্মান করা হয়। আমি ভালো লেগেছে, ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাই। কালকে তারা দুজন ব্যক্তিকে আমি নিজে দেখেছি, তারা ক্রেস্ট প্রদান করেছে। একটা ক্রেস্ট দিয়েছে আমাদের শায়েখ মিজানুর রহমান আজহারী সাহেবকে, আরেকটা দিয়েছেন আলতাফ হোসেন চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, এটা একটা ভয়ঙ্কর হামলায় বলা যায় যে আমাদের মাদ্রাসা শিক্ষক তাদেরকে পুলিশ মোটা লাঠি দিয়ে পিটাচ্ছে, বিষয়টা আমি বর্তমান সরকার অথবা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন, যারা দেশের জন্য সিদ্ধান্ত নেন, তাদের কাছে একটা প্রশ্ন রাখবো যে আমাদের মাদ্রাসা শিক্ষার উপরে সবার এত অবহেলা কেন? আমাদের মাদ্রাসা যে শিক্ষা পাই, সেই শিক্ষাকে সামাজিকভাবে ওইভাবে স্বীকৃতি জায়গায় আমরা দিচ্ছি না কেন? একটা মাদ্রাসা শিক্ষায় কী শেখানো হয়? কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, ইসলামিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে বর্তমান সময়ে অন্যান্য অপ্রাপ্য শিক্ষাগুলোকে সমাপ্ত করা হয়। তো এখানে সমস্যা কোথায়? ইসলামিক শিক্ষার মধ্যে কোন শিক্ষাটাই গলদ আছে বলে আপনারা মনে করছেন, যে কারণে এটা যুগোপযোগী মনে হচ্ছে না আমাদের কাছে? এবং যদি উত্তম জীবন ব্যবস্থার কথা বলি, ইসলাম উত্তম জীবন ব্যবস্থা নয়। এবং যদি উত্তম চরিত্রের কথা বলি, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ নয়। এবং অপ্রাপ্য যে সকল সাহাবীরা আছেন, যাদের কথাগুলো আমরা ইসলাম শিক্ষায় পড়ি, যে শিক্ষাগুলো আমরা নিই, সেই শিক্ষাগুলো দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষদের শিক্ষা না। এটা আইনস্টাইন অথবা কার্ল মার্কস অথবা অন্যান্য জর্জ ওয়াশিংটন বা নেলসন ম্যান্ডেলা, তাদের চেয়ে উত্তম না, উত্তম কিছু নয় কি এগুলো? তাহলে এই শিক্ষাগুলো স্বীকৃতি কেন গুরুত্বপূর্ণ নয়? এগুলোকে একটা মানুষকে সুন্দর মানুষের রূপান্তরিত করে না? কিন্তু অদ্ভুতভাবে আমরা রিক্রুটমেন্ট দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন কার্যক্রম করার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা এই নামটা শুনলেই তাদেরকে বঞ্চিত করি, তাদেরকে দূরে রাখি, নিয়োগ দেই না। আপনারা দেখেন যে আল্লাহ রাসূল, কোরআন, এই বিষয়গুলো, হাদিসগুলো শিক্ষা নিয়ে আমাদের হুজুররা তারা সরকারি কোনো কর্মতে সেভাবে নিয়োগ পাচ্ছে না বা নিয়োগ পাওয়ার খুবই সীমিত। আমার প্রশ্ন হলো যে সাধারণ জ্ঞানের মধ্যে আপনি বিভিন্ন জ্ঞান, বিভিন্ন চিন্তিত, বিভিন্ন বীজের জন্য, কালমাদের জন্য, বাঘের সংখ্যা, এইগুলোর চেয়ে নৈতিকতা, মূল্যবোধ, ইসলামিক শিক্ষা জীবনকে আরও বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী করে না? তাহলে সেই জ্ঞানগুলো ভিত্তিতে আমাদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা, তাদেরকে নিয়োগ দেওয়া হয় না, কর্ম দেওয়া হয় না। আবার ইসলামী মাদ্রাসা যারা চাকরি করছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাদেরকে চাকরি গ্রহণ করা হচ্ছে না, রাষ্ট্রের বেতন কাঠামো তাদেরকে করা হচ্ছে। এই বিষয়টা কতটা নীতিমূলক আমি আপনাদের কাছে বুঝতে পারবো না।
যে কতটা অবহেলা অবজ্ঞা করা হচ্ছে আমাদের মাদ্রাসা। আমি অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে, তাদেরকেও আমি দেখি না কখনো এই মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কথা বলা, যে রাষ্ট্র কেন তাদেরকে অবজ্ঞা করছে। তারা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে বড় বড় মিছিল করছে, প্রোগ্রাম করছে, স্লোগান দিচ্ছে, কিন্তু এই স্লোগান দেওয়া, এই মানে সব কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ। এই মানুষগুলোর যে কর্মসংস্থান প্রয়োজন, এই মানুষগুলোকে একটা কর্ম দেওয়া প্রয়োজন, তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রয়োজন, তাদের মাস শেষে যে 50,000 টাকা প্রয়োজন হয়, 20,000 টাকা প্রয়োজন হয়, সেইটা কীভাবে 5,000 টাকা মসজিদ থেকে পেয়ে চলে, এইটার গবেষণা কেউ কখনো করেছেন? শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করলে হবে, তাদেরকে রাজনৈতিকভাবে মানে স্বীকৃতি দিতে হবে না? আমি এই বিষয়গুলো নিয়ে অনেক ভাবি। আমাদের সংবিধানেও তাদের কর্ম বা তাদের বিষয়ে বলা হয়েছে সবার জন্য চাকরি, কেন সবার জন্য চাকরি, কিন্তু শুধু মাদ্রাসার ছাত্রদেরকে আলাদা করে রাখা হচ্ছে। আমি দ্রুত এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে বলবো আপনারা বিনয়ী হন এবং এই ধরনের হামলা থেকে বিরত থাকেন। আর সরকারের উদ্দেশ্যে বলবো আপনারা কেন মুভমেন্ট ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারছেন না? এর আগে 35 আন্দোলনকারীদের উপরে হামলা করলেন, আজকে ইত্যাদি মাদ্রাসার উপরে হামলা করলেন, তারপরে স্টুডেন্ট ফর সোভারেন্টিনের উপরে এখানে তারা প্রোগ্রাম করছে, সেখানে বাম সংগঠনের কিছু ছেলে পেলে পাহাড়ের আমাদের কিছু জনসংখ্যাকে নিয়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তাদের উপর হামলা করতে গেল, সেখানে মারামারি হলো, সেখানে পাহাড়ে এবং বাঙালি দুই ধরনের মানুষের কিছু আক্রান্ত হলো। আমার কথা হলো পুলিশ শক্তভাবে ওখানে কেন নিয়ন্ত্রণ করলো না? এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমাদের নাগরিক কমিটির বাম নেতা যারা আছেন তারা স্টুডেন্ট ফর সোভারেন্টিনের স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করার জন্য কথা বললেন, এবং তারা আরও কী করলেন, ওইখানে ওই বিষয়ে স্টুডেন্ট ফর সোভারেন্টিনের সার্বভৌমত্ব বিষয়ে কার্যক্রমে নাগরিক কমিটির যে নেতা সমর্থন দিয়েছিলেন তাদের একজনকে বহিষ্কার পর্যন্ত করলেন। আমার কথা, আপনারা কোন চিন্তা এবং আদর্শ আমাদের দেশের রাজনীতিতে বাস্তবায়ন করতে চান? সেসব বাম চিন্তা আদর্শ। আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে আছে। আমরা দেখলাম যে তাবলিগ জামাতের দুটা গ্রুপ মারামারি করলো, সেখানে গিয়ে আপনারা ম্যানেজ করতে পারলেন না, মানুষ মারা গেল, তাই না? মারা যাওয়ার আগেই আপনারা এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। অর্থাৎ আপনাদের রাষ্ট্র চালাচ্ছেন আপনারা, আপনাদের এইটুকু দক্ষতা নাই যে একটা আন্দোলনের কর্মীদেরকে কীভাবে মোবিলাইজ করতে হবে, তাদের সাথে কীভাবে লবিং করতে হবে, লিয়াজি করতে হবে। রাষ্ট্র কিন্তু সব কিছু এড়িয়ে যেতে পারে না। আপনি সবগুলো বললেন যে রিক্সাওয়ালা ছাত্রলীগ হয়ে আসছে, রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে দিয়েছে, তারা মাঠে নামবে না এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে সমর্থন করবে না। একটা রাজনৈতিক পরিমণ্ডলে যখনই কোনো মুভমেন্ট হবে, বিরোধী রাজনীতি যারা রাস্তা আছে আন্দোলনের সমর্থন দেবে, খুবই স্বাভাবিক। 35 আন্দোলনকারীরা 35 আন্দোলন করেছে, কেউ কি বলেছে আপনি 32 কয়েকজন ছাত্র সমন্বয়ের কথাই আপনারা কেন 32 দিয়েছেন বলেন? তারা কি 32 নিয়ে আন্দোলন করেছে? না, আপনারা তাদের কথা বুঝবেন না। 35 চাইলেও আপনি দরদাম করার মতো করে না, 35 চাইছে একটু কম করে দেয়, 32 দিন। এই সকল মশকরামূলক কাজ আপনারা কেন করছেন? আপনাদের এই সিদ্ধান্ত করে 35 আন্দোলনকারীরা এখন আন্দোলন করছে। আপনাদের এই আন্দোলন ম্যানেজমেন্ট, আন্দোলন ব্যবস্থাপনা, তাদের সাথে লিয়াজি করার কোনো ধরনের অভিজ্ঞতা আপনারা পাচ্ছেন না। একটু বেশি কিছু বলেই আপনারা হামলা করছেন, মারামারি করছেন। তো অদ্ভুতভাবে সেই মারামারিকে জনগণের একটা অংশ বাহাবা দিয়ে ঠিক করছে। দেখেন, শেখ হাসিনার সময় যখন এই ধরনের আন্দোলন হামলা হতো তখন আমরা শেখ হাসিনা গালি দিতাম। তাহলে এখন যদি কেউ যে দাবি নিয়ে আন্দোলন করে তখন তাকে হামলা করলে সেটাকে আমরা হামলা দিচ্ছি। তাহলে যেই মানুষগুলো সংযুক্ত হয়ে এই দাবি করছে তাদের সঙ্গে বসে যেত না, তাদের সঙ্গে নেগোশিয়েট করার জন্য না, ডেকে তাদের সাথে আপনার গুলি করার জন্য না। আমি আপনাদের কথা বলছি, এর আগে রানা প্লাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষরা বেশ কিছু প্রোগ্রাম করেছিল। ওই সময় উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ, সে প্রতিশ্রুতি দিয়েছিল রানা প্লাজার এই মানুষগুলো ক্ষতিপূরণ দেবে। বিশেষত প্রধানমন্ত্রীর তহবিলে 108 কোটি টাকা ছিল শেখ হাসিনার, সেই টাকাটা কবির বিন আনোয়ার এবং শেখ হাসিনা নিজে লুটপাট করেছিল, সেই টাকাটা গায়েব করে দিয়েছিল। মতিয়া চৌধুরী বলেছিল যে প্রধানমন্ত্রীর তহবিলে 128 কোটি টাকার মতো রয়েছে, 129 কোটি টাকার মতো রয়েছে, তার মধ্যে 21 কোটি টাকা খরচ হয়েছে, এটা বলেছিল। তার মানে বাকি টাকা রয়ে গেছে। কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা করা হয় যে রানা প্লাজার এই দুর্ঘটনা বাবদ কোনো ফান্ড তাদের কাছে নাই। আমরা এই তহবিলটা ধরিয়ে দিয়েছিলাম এবং আসিফ মাহমুদ বলেছিল যে এটা উদ্ধার করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে। আজকে কয়েক মাস, 6 মাস হয়ে গেছে এবং আসিফ মাহমুদ শ্রম দপ্তর থেকে পদত্যাগ করেছেন, কিন্তু এখনও তাদের দাবি আদায় হয়। এখন এই রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষগুলো যদি সচিবালয়ে গিয়ে বসে পড়ে বলে আমার ক্ষতিপূরণ দেন, আমি পা হারিয়েছি, আমি প্রতিবন্ধী হয়েছি, আমার ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন? রাষ্ট্রের তহবিলে এই টাকা দৃশ্যমান, এই টাকা রয়েছে, ঘোষণা দেওয়া হয়েছিল, আমার দিচ্ছেন না কেন? তাহলে তাদের উপর হামলা করা হবে। আজকে সাক্ষী দেই, টাকার জন্য আমরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, টাকার জন্য আমরা নিরপরাধ মানুষদেরকে সাক্ষ্য প্রদান করে ক্ষমতার লোভে তাকে জেল খাটাচ্ছি, তাকে কারাবন্দী করা হচ্ছে এবং মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করা হচ্ছে একমাত্র মিথ্যা সাক্ষীর জন্য। কাল কিয়ামতের ময়দানে জবান কথা বলবে যে তুমি টাকার জন্য, ক্ষমতার জন্য নিরপরাধ মানুষকে কেমনে করে তুমি এইভাবে গুলি চালিয়েছো, স্বৈরাচারের এইরকম অর্ডারে হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তখন আর পালানোর কোনো জায়গা থাকবে না, একমাত্র তার স্থল হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক না মুসলমান? ভয় পাচ্ছেন? ভয় আসেনি আর? আজকের তাজা খবর, আজকের কি খবর? আজকের তাজা খবর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গুজব ছড়িয়েছে একটি দল, উল্টি খাওয়া একটি দল, ডুবে যাওয়া একটি দল, স্বৈরাচারের একটি দল বলেছে, গুজব ছড়িয়েছে। আপনারা জানেন, খবরে প্রচার হয়ে গেছে ইতিমধ্যে যে গুজব ছড়িয়েছে যে ডক্টর ইউনূস স্যার নাকি পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে সে ভেগে চলে গেছে। গুজব। এরা দেশকে অস্থিতিশীলতা করার জন্য অনেক রকম গুজব ছড়বে, গুজবে কান দেওয়া যাবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাথে চুক্তি করেছে, বাংলাদেশের ডক্টর ইউনূস স্যারের সাথে চুক্তি করেছে, মারহাবা বলেন। এদিকে ভারতকে বর্জন করেছে, দাদু ভাইয়ের কথা শুনবেন না, দাদু ভাইকে ইনভাইট করে নাই ডোনাল্ড ট্রাম্প। আবার মার্কিন রাষ্ট্রপ্রধান উনি কিন্তু আবার এবারে প্রেসিডেন্ট আবার যুক্ত হয়েছেন। তো ভারতকে বর্জন করেছে বাংলাদেশ, এটা মনে রাখতে হবে।
আল্লাহ তাআলার কথা, অমুসলিম কিন্তু বাংলাদেশের, অমুসলিম কিন্তু মুসলমানের বন্ধু হতে পারে, সব সময় এটা মাথায় রাখতে হবে। এদিকে আপনারা জানেন চরমনার পীর সাহেব এবং জামাতে ইসলাম হাতে হাত মিলিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শত্রু কারা? আমি যে বললাম আ'দাউল্লাহ, যে আল্লাহর শত্রুদেরকে বেঁধে ধাক্কা দিয়ে দিয়ে আনবে, দোজখের মধ্যে দিবে। এরা কারা? আল্লাহর শত্রু কারা আমরা জানি। আল্লাহর শত্রু হলো যারা কোরআনের বিরোধিতা করে, ঠিক না বেঠিক? কথা বলেন। যারা কোরআনের বিরোধিতা করবে, যারা নবীর বিরোধিতা করবে, যারা কোরআন দ্বারা এই সমাজ পরিচালনা করার বিরোধিতা করবে, কোরআনের আইন কার্যকর করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন হবে এই সমাজে, কোরআনের আইন বাস্তবায়ন হবে আমার ইউনিয়নে, কোরআনের আইন বাস্তবায়ন হবে আমার থানার মধ্যে, কোরআনের আইন বাস্তবায়ন হবে আমার জেলার মধ্যে, কোরআনের আইন বাস্তবায়ন হবে আমার বিভাগের মধ্যে, কোরআনের আইন বাস্তবায়ন হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার বিরোধিতা যারা করবে, ইউনিয়ন পরিচালনার বিরোধিতা করবে, এরা হচ্ছে আল্লাহর শত্রু, ঠিক না ঠিক? আল্লাহ এবং তার রাসূলের যারা বিধান লঙ্ঘন করবে, এরা আল্লাহর শত্রু। এবং আল্লাহ এবং তার রাসূলের বিধান লঙ্ঘন করবে, যেই নাস্তিকরা নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, যাকাতকে অস্বীকার করে, হজকে অস্বীকার করে, এরাই হবে আল্লাহর শত্রু, ঠিক না ঠিক? মুসলমান শুনে রাখবেন, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িটুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, বাংলাদেশ ওলামায়ে কেরাম যেমনি ভাবে ৭১ স্বাধীন করেছে, রক্ত দিয়েছে, ৫ই আগস্টে স্বাধীন করে আবারও দেখিয়ে দিয়েছে মুসলমান এখনো আছে, মুসলমানদের ইমানি শক্তি এখন আছে। যারা ইমানি কণ্ঠে এখনো বলবে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, যারা কোরআনের কাইন লঙ্ঘন করবে, কোরআনের রাজ যারা প্রতিষ্ঠা করতে দেবে না, তারা যত চেষ্টা করুক মুসলমান কখনো থেমে থাকবে না, ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কণ্ঠকে আরো দারাজ করে দিন এবং কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক নসিব করুন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে। আপনারা কাউসারের পানি পান করতে পারেন না, জান না? আল্লাহু আকবার বলেন। এদেশের অনেক নাস্তিকরা বলে এদেশে মোল্লাতন্ত্র চলবে না, বলে না? এদেশ থেকে মোল্লাতন্ত্রকে উৎখাত করতে হবে, এদেশ থেকে মোল্লাতন্ত্রকে উৎখাত করতে হবে। মোল্লাতন্ত্র উৎখাত করতে পারবে? পারবে? পেরেছে? মোল্লাতন্ত্র যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিল, আজকে নেই, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিল, আপনারা জানেন, আপনারা অনেকে মনে আছে, অনেকে ভুলে গেছেন, কিন্তু ওলামায়ে কেরাম ভুলে না। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিল কালো বিড়াল, কালো বিড়াল সুরঞ্জিত গুপ্ত, ঠিক না ঠিক? এই কালো বিড়াল নাই, মাদ্রাসা ঠিকই আছে। তসলিমা নাসরিন বোরকা দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলেছিল, তসলিমা নাসরিন জাহান্নামে চলে গেছে, দাড়ি বোরকা টুপি ঠিক হয়ে আছে। ঠিক তেমনি ভাবে কবি শামসুর রহমান আযানকে বলেছিল বেশ্যার আওয়াজের মতো আছে, নাউজুবিল্লাহ বলেন। সে কবি শামসুর রহমান আজকে নেই, কিন্তু সেই আযান ঠিকই আছে, ইসলাম ঠিকই থাকবে, থাকবে না। নাস্তিক ইমরান যে বিরুদ্ধে কথা বলতেছে, নাস্তিক ইমরান থাকবে না। এরপরে মোল্লারা ঠিকই থাকবে, মোল্লারা ঠিকই থাকবে, মোল্লাদের বিরুদ্ধে যারা কথা বলবে। এদিকে ইসলামের মধ্যে পাঠ্যপুস্তকে ইসলাম থাকবে না, এর বিরুদ্ধে বলেছিল জাফর নামে বরজাত জাহান্নামের মধ্যে চলে গেছে, ইসলাম ঠিকই আছে। সুলতানা চক্রবর্তী ইসলামের বিরুদ্ধে বলেছিল, মসজিদের বিরুদ্ধে বলেছিল। ও মুসলমান শুনে রাখেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম আসবে। মুসলমান যদি কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমান রক্ত দেবে, জাহান্নামে তুলে ফেলবে, ঠিক না ঠিক? আপনারা ভয় পাচ্ছেন? মোল্লাতন্ত্র থাকবে, মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে। এই বাংলাদেশে মোল্লারা ভাই হকের কথা বলবে, ঠিক না ঠিক? যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মাদ্রাসা চেনো না। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাথে সরকারের পক্ষ থেকে অমানবিক আচরণ করা হচ্ছে। শুধু ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে নয়, এটা 40 বছর যাবৎ একই ঘটনা ঘটছে। যুগে যুগে মাঝে মাঝে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে নামে। আওয়ামী লীগ তাদের উপর অনেকবার হামলা করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ যেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত, ডক্টর ইউনূস সরকারের পুলিশ ন্যাক্কারজনকভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর ঘৃণ্য হামলা করেছে। জলকামান এবং লাঠিচার্জ সব ধরনের নৃশংসতা তারা দেখিয়েছে। মানে দেখলে মনে হয় যে পুলিশ আবার সেই হাসিনার পুলিশের রূপে ফিরে এসেছে। বিএনপির চাঁদাবাজ, ছাত্রদলের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। চিহ্নিত ছাত্রদল সন্ত্রাসীদের ধরলে থানায় ঢুকালে আবার ছাত্রদলের মার খেতে হয়। কিন্তু এই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক এদেরকে হুজুর পেয়েছে, এদের ইচ্ছা মতো পিটিয়েছে। হুজুর দেখলে এই হাসিনার পুলিশ, এদের দৃষ্টিভঙ্গি অনেক বদলাতে হবে, এদের ম্যাসিভ সংস্কার দরকার। আমরা এই পুলিশ এভাবে থাকতে দিব না। হুজুর দেখলেই তাদের শক্তি বেড়ে যায়। আর সন্ত্রাস চাঁদাবাজ দেখলে তখন কিছু বলতে পারে না। বিএনপি সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় থানায় মামলা নেয় না, কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের উপর ঠিকই নৃশংস হামলা করতে পারে। আমি ব্যক্তিগতভাবে এই হামলার তীব্র নিন্দা করি। এবং কোন পুলিশ অফিসার কারা কারা বেপরোয়াভাবে র্যাকলেসলি হামলা করেছে, মার্সিলেসলি, আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি, তাদের ফুটেজ সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা ডক্টর ইউনূসের বাংলাদেশ, এটা হাসিনার বাংলাদেশ নয়। পুলিশকে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়নি, যা ইচ্ছা তা করবে। বিএনপির চাঁদাবাজদের কাছে গেলে মিউ মিউ করে, আর হুজুরদের দেখলে তাদের শক্তি বেড়ে যায়। তোমরা কারা, কততম বিসিএস এবং কততম কোন ব্যাচের এসআই ক্যাডেট, আমরা খোঁজ নিচ্ছি। এগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
একবারে নাম ধরে ধরে এদেরকে বিচারে আওতায় আনার চেষ্টা করব। এবং স্বতন্ত্র ইফতারি মাদ্রাসা শিক্ষকদের বলবো, আপনাদের যে সমস্যা এটা রিসেন্ট কোনো সমস্যা নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। তবে হ্যাঁ, ডক্টর ইউনূস সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বেশি, এই কারণে তারা বেশ কয়েকদিন যাবত অবস্থান নিচ্ছে। সর্বশেষ কোনো রেসপন্স না পেয়ে তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে যাচ্ছিল, তাদের উপর নৃশংস হামলা করা হয়েছে। অথচ অন্য কোনো গোষ্ঠী যদি এভাবে দিনের পর দিন অবস্থান করে রেসপন্স না পেয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাদের উপর এভাবে হামলা করা হতো। এটা আমরা জানি। এইভাবে নৃশংসভাবে অন্য কারো উপর এই পুলিশ, এই হাসিনার পুলিশ হামলা করতে পারে। তারা প্রত্যেক হাসিনা আমরা নিয়োগপ্রাপ্ত, এদের বায়োডাটা আমরা চেক করব। তবে হ্যাঁ, একটা বিষয়, কিছু পলিটিক্যাল রিয়ালিটিস আছে, স্টেটস মেকানিজম বলতে কিছু কথা আছে। সরকার কিংবা রাষ্ট্র চাইলেই একটা বৃহৎ জনগোষ্ঠীকে এভাবে জাতীয়করণ করতে পারে না, অর্থের একটা বিষয় থাকে। তবে এই স্বতন্ত্র ইফতেদায়ী শিক্ষক এরা সংখ্যা বেশি কিছু না, 7,000 প্লাস, তার মধ্যে 3,000 প্লাস 7,000 প্লাস মাদ্রাসা, 3-3,500 মাদ্রাসা শিক্ষক অল্প কিছু 2500 থেকে 3500 ভাতা পায়। এটা কিছুই নেই, এটা বর্তমান জামানায় কিছু না, তার বঞ্চিত। আর যুক্তির কোনো অভাব নেই, এটা সহজ হিসাব। যদি প্রাইমারি শিক্ষা যদি জাতীয়করণ হতে পারে, তাহলে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা কেন জাতীয়করণ হবে না? এটা চোখ বুঝে এটা জাতীয়করণ করতে হবে, এই বিষয়ে কোনো স্থান নেই। এটা ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে আদায় করা যেতে পারে। তবে কোনো সরকারই এই বিষয়ে নিজেদের পক্ষ থেকে আন্তরিক হবে না, দাবিটা আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে? দেখেন, সরকার এমনিতেই ব্যয় সংকোচ নীতি অবলম্বন করছে, খরচ কমাচ্ছে, বড় বড় মেগা প্রজেক্ট স্থগিত করছে এবং ভ্যাট বাড়াচ্ছে, বিভিন্ন জায়গায় টাকা পয়সার অভাব আছে সরকারের চলতে। তার মধ্যে আবার এই কোটি কোটি টাকা আলাদা জায়গায় খরচ করতে পারা বা খরচ করা, এটা ভেরি টাফ। এই জন্য হ্যাঁ, টাফ হলেও তারা করবে যদি যথাযথ চাপ প্রয়োগ করা যায়। এই জন্য এই ধরনের ইফতেদায়ী শিক্ষক বা এগুলো সরকারের কাছে কিছু না। এইসব আন্দোলন দমন করা বা এগুলো ভিন্ন খাতে নেওয়া, এই ব্যয়টা থেকে বাঁচা বা অন্য কোনো সরকারের উপর চাপিয়ে দেয়, এটা সরকারের পক্ষ থেকে কোনো ব্যাপারই না। কিন্তু সরকার এখন ভয় পায় বা কাদের দাবিটাকে গুরুত্ব দেয়? বিএনপি, জামাত, এদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। কারণ তাদের সমর্থনের উপরে সরকারের টিকে থাকা না থাকা নির্ভর করে। তো সরকারের টিকতে না পারে, তাহলে ব্যয় কমিয়ে কি করবে? তো এই জন্য যাদের কথার মূল্য আছে তাদের কাছে যান। আর এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক, এদের জন্য আন্তরিকতা বা এদের দাবির সাথে একমত জামাত ইসলাম। এদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে আমিরে জামাত, এবং 2016 সাল বা তার আগে থেকেও বা এই সর্বশেষ জামাতের নায়েব আমির কথা বলেছেন যে এটা জাতীয়করণ করা দরকার। জামাত ইসলাম এই বিষয়ে আন্তরিক। জামাতের কাছে যেতে হবে। এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের নানান সংগঠন আছে, আওয়ামী লীগপন্থী সংগঠন আছে, শর্ষিনাপন্থী সংগঠন যেটা আওয়ামী লীগপন্থী, অতএব সব তওবা করে আমিরে জামাতের কাছে যান যে ভাই আমাদেরকে এটা ব্যবস্থা করে দেন। আমিরে জামাত, আপনি আমাদের রাহবার, আপনি মাদ্রাসা বা আলেমুল আমাদের নেতা, আপনি আমাদের এই বিষয়টা সমাধান করে দেন। আমিরে জামাত যদি দরখাস্ত পেশ করে, আমি মনে করি সমাধান হবে। অন্য কোনো দল এই বিষয়ে সিরিয়াস দরখাস্ত পেশ করতে যাবে না। আর জামাতের উপর যদি আমিরে জামাতের কাছে যদি সবাই দল বেঁধে যেতে পারেন যে আপনি আমাদের এই বিষয়টা সমাধান করার একটা দায়িত্ব নেন, সরকারের সাথে কথা বলেন, তো আমিরে জামাতের উপর বা জামাতের উপর একটা প্রত্যাশার চাপ তৈরি হবে। এবং তখন সবাই দেখবে জাতি যে না, আলেম ওলামা বা ইসলামপন্থীরা এই ধরনের মাদ্রাসা শিক্ষকদের নেতা হচ্ছে জামাত, তাদের কাছে গেছে, জামাত যদি সমাধান করতে না পারে তখন জামাতের জন্য একটা ডিসক্রেডিট। কিন্তু আমিরে জামাতের কাছে যান, আশা করি সমাধান হয়ে যাবে। এবং এখন এই হামলার পরে যেভাবে সব শ্রেণী পেশার মানুষের ভয় শেষ হচ্ছে, এটা একটা সমাধানের সম্ভাবনা রয়েছে যদি জামাত এটা সিরিয়াসলি দেখে। অন্য কেউ সিরিয়াসলি দেখবে না, অন্য কেউ দেখার এটা সক্ষমতা পর্যাপ্ত নেই। শাহবাগের শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানো গ্যাসের সেল নিক্ষেপ, জলকামান ব্যবহার করেছে পুলিশ। শিক্ষকদের সাথে এরকম আচরণের কোনো প্রয়োজন ছিল না। তারা সন্ত্রাসী নয় যে তারা প্রধান উপদেষ্টা কার্যালয় দখল করে ডক্টর ইউনূস সরকার পতন ঘটিয়ে দেবে। রোববার দুপুর 1টার দিকে রাজধানী শাহবাগ ঘটনা ঘটে, এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন, যেটা খুবই হৃদয় বিদারক। আমরা এই প্রাইমারি মাদ্রাসা শিক্ষক, স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক, এদের কাছে আমাদের হাতে ধরি, অতএব এদের সাথে বেয়াদবি মেনে নেওয়া যায়। কোন পুলিশ কি করেছে আমরা খোঁজ দিচ্ছি। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠি পেটা, কাঁদানো গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। জানা যায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয় নেয় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেছিল মাদ্রাসা। এটা একেবারে যৌক্তিক। প্রাইমারি হলে কেন রাখা হয়? এটাকে আলাদা কিছু নেই। মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা প্রাইমারি, সেটা জাতীয়করণ হবে না, অথচ অন্য সব প্রাইমারি জাতীয়করণ। দুপুরে তার প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগাতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানো গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় আহত শিক্ষকদের রিক্সা তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যান সহকর্মীরা। অন্যদিকে চারুকলা অনুষদের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে দেখা যায়। এরপরে অবশ্য একটা প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে আমরা জেনেছি। দর্শক, এটা সমাধান করতে হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই বিষয়ে অলরেডি কথা বলেছেন। জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা, জলকামান, সামগ্রেনের ও কাঁদানো গ্যাসের সেল নিক্ষেপ করা একদম ভালো কাজ হয়। একদম শব্দটা কঠিন প্রতিবাদের জন্য ব্যবহার করা হয়। এর মানে আমিরে জামাতের প্রতিবাদ করেন। ভবিষ্যতে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যদি শৃঙ্খলার মধ্যে থেকে ন্যায্য দাবি পেশ করে, তবে দাবিটা শোনা ও সংযত, মানে সরকার উচিত ছিল এটা শোনা আগে থেকে। শক্তি প্রয়োগের সংস্কৃতি খুব ভালো ফল বয়ে আনবে না। অতএব আমিরে জামাত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, তার উপর চাপ প্রয়োগ করেন, তিনি সরকারের সাথে আলোচনা করুন। তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে দীর্ঘদিন যাবত তিনি দূরে অবস্থান করছেন। তবে অনলাইনে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাদের বিভিন্ন সফরের মাধ্যমে তিনি রাজনীতিকে যতটুকু দূর থেকে চাঙা রাখা দরকার রাখছেন। গেল 6 মাস হয়ে গেছে। আমরা ভাবছিলাম বা আমরা শুনছিলামও, ঘোষণাও আসছিল বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী সরকার পতনের ঠিক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ব্যাক করছেন, কিন্তু তিনি এখনো দেশে ব্যাক করেননি। হয়তোবা তিনি এটা ভাবছেন বা বিএনপি নেতারা ভাবছে যে তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন। এখন আওয়ামী লীগ নাই, তাহলে ভয়টা কোথায়? একটা ভয় তো কাজ করছি, যার কারণে তিনি এখনো দেশে যাচ্ছেন না। তো গেল 6 মাস যাবত যথেষ্ট সুন্দর গোছালো ভাষায়, প্লাস দলের মধ্যে যারা বিক্রিয়া যে নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে পানিশিং ইস্যু, প্লাস বিএনপিকে আগামী দিনে নতুন একটা রাজনৈতিক ভাবধারায় নেওয়ার চেষ্টা করছে। এমনকি নেতাকর্মীদের বলছিল যে দেখো যা শুরু করছো, যদি এরকম চিন্তা করো 5ই আগস্টের মতো পরিণতি আমাদেরও হবে। তবে এত সুন্দর কথার মধ্যে গতকালকে একটু ধৈর্য হারা হয়ে গেছে। কেন?
আমি বলছিলাম যে আমাদের উপদেষ্টাদের মধ্যে থেকে বা জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের যে ঘোষণা, তাদের যে বক্তব্য বিএনপিকে নিয়ে বা জিয়াবাদকে নিয়ে বা নানান ধরনের বক্তব্য যে দিল্লির যারা গোলামি করবে বা দিল্লিপন্থী তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে, এরকম নানান বক্তব্যে দিন শেষে তারেক রহমান আমার মনে হয় যে তিনি তার জায়গা থেকে গোছাইয়া কথা বলছেন, বাট এটা তার ভেতরে থাকা রাগেরই একটা বহিঃপ্রকাশ এবং এটা যথেষ্ট জায়েজ। আলোচনার মধ্যে আছে কিংস পার্টি, উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্য, বিশেষ করে আসিফ, নাহিদ এবং মাহফুজের যে বক্তব্যগুলো টোটালি এখন পলিটিক্যাল স্টাইলই তারা কিন্তু কথা বলছেন, আর এটা স্বাভাবিকভাবে পছন্দভাবে বা গ্রহণযোগ্য না বিএনপির কাছে। আর যখন তারা দল ঘোষণার কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে তাদের দল আসবে, তখনই আপনার মানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যখন দল ঘোষণা করার কথা বলছেন, তখন বিএনপির কাছে মনে হচ্ছে যে এই যে দলটা, বিএনপি না বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে এখন মনে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দলটা তৈরি হচ্ছে। আর সেটা নিয়েই মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন, রিজভী সাহেব দিয়েছেন, কিন্তু প্রথমবারের মতো আমার মনে হয় যে তারেক রহমান একটু খোলামেলা কথা বললেন, ঠান্ডা মাথায়, বাট কথাগুলো যথেষ্ট মিনিংফুল। তিনি বলছেন যে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিস্টদের অবস্থান শক্তিশালী হবে। ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য, প্রতিহিংসামূলক বক্তব্য, ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনেক কাঙ্ক্ষিত। এইসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয়। অতীত থেকে বের হয়ে এসে স্বচ্ছপদে তরুণদের এগিয়ে যেতে হবে। নতুন রাজনৈতিক দল যদি গঠন করে বিএনপি সেটাকে স্বাগত জানায়, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি তা হয় তাহলে জনগণ হতাশ হবে। বলছেন যে নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার প্রধান হাতিয়ার, আর নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না। নেতাকর্মীদের প্রতিও তিনি বলছেন আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি জনক বা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে মানে কি বলা যায় দমাই রাখতে পারবে না। তো বলছেন যে আপনার এখানে সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি। তো সংস্কার নাকি নির্বাচন, তিনি আপনারা বলছেন যে কেউ এই বিষয়টা নিয়ে কুতর্ক করার অপচেষ্টা করছে। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ট্যাক্স, ভ্যাট এগুলো নিয়ে মানুষ অনেকটা ক্লান্ত। তো এখানে নানান বক্তব্য তিনি যথেষ্ট লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন। তবে তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেশের ছাত্র তরুণরা রাষ্ট্রের রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী, এটি ইতিবাচক দিক। আর আপনার নতুন কোনো দল আসলে বিএনপি স্বাগত জানায়, তবে কোনো প্রশ্নবিদ্ধ নয়, পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। বিএনপির মন্তব্য যেটা, এই সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন বা ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূস বারবার বলছেন যে আমরা তরুণদের কাছে নতুন বাংলাদেশ দিতে চাই, তরুণদের নেতৃত্বে দিতে চাই। এখন এই তরুণদের কথা যখন বারবার আসছে, তো ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে, এটা নিয়ে কিন্তু বিএনপির প্রশ্ন বারবার সামনে চলে আসছে। এখন তারেক রহমানের এমন বক্তব্যে আবার নতুন কোন বিতর্ক সৃষ্টি হয় বা এটা নিয়ে ছাত্ররা পাল্টা কি কাউন্টার করে। তবে জাতীয় নাগরিক কমিটির কিছু কিছু ছাত্রের যে বক্তব্য, এগুলো বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পজিটিভ নিচ্ছে না। যেভাবে আঙ্গুল উঁচে টুচে খাটের তলায় মানে যেভাবে বক্তব্যটা দিচ্ছেন, এই দেশে রাখবো না, এটা করবো না, সেটা করবো না, যদি ছাত্রদল অথবা বিএনপিও ঠিক একই ভাষা ব্যবহার করে, তারেক রহমান রাজনীতি করতে করতে বুড়া হয়েছেন, দীর্ঘদিন বিদেশ ছিলেন, সবকিছু বোঝেন। তো তিনি যদি এরকম একটা হুঙ্কার দেন, পরিস্থিতি কিন্তু বদলাই যাবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। সেই কারণে তিনি যথেষ্ট সুশীল এবং সাবলীল ভাষায় যেটা বোঝানো ওটা বুঝে দিচ্ছে সরকারের, যে ছাত্ররা রাজনীতি দল করুক, কিন্তু এটা নিয়ে পৃষ্ঠপোষকতার সুযোগ নেই। দেখা যাক ডক্টর ইউনূস সাহেব বিষয়টা কিভাবে নেয় বা উপদেষ্টারা কিভাবে নেয়। তবে আগামী দিনে বাংলাদেশের যে রাইট নাও সিচুয়েশন, আমরা বারবার দেখছি যে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে একটা সংঘর্ষ। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।